আসসালামু আলাইকুম। আজ 15 আগস্ট 2024 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ধানমন্ডিতে কাদের সিদ্দিকীকে যা করল বিক্ষুব্ধ জনতা। বাংলাদেশ ইস্যুতে ভারতকে চপেটাঘাত করল আমেরিকা। ইসরায়েলকে শাস্তি না দিলে আল্লাহ নারাজ হবেন বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এবার বিস্তারিত। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে এই ঘটনা ঘটে। এই বিষয়ে কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম, ছাত্রদের দেখলাম। তারা আমাকে বলেছে আপনি চলে যান। আমি চলে এসেছি। আমার গাড়ি ভাঙচুর হয়েছে। যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে। তবে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করে কাদের সিদ্দিকী বলেন, যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটি ঐতিহাসিক বিজয়। এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে। এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারি ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম ভুল 16 বছর রাষ্ট্র চালিয়েছে, কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি, শুধু আওয়ামী লীগের বানিয়েছেন। বঙ্গবন্ধু কোনো দলের, মতের, গোষ্ঠীর, ব্যক্তির বা পরিবারের হতে পারেন না। তারা মারাত্মক ভুল করেছে। তিনি আরো বলেন, আমি এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রু ভাবে তাহলে এটা তো আমার জন্য দুর্ভাগ্যজনক। তারপরও বলবো, দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয়, জান মাল নিরাপত্তা নিশ্চিত হয়, সেটিও আমার জন্য গৌরবের। কাদের সিদ্দিকী প্রথম আলোকে বলেন, আমি সকাল 7টার দিকে ফুল দিতে গিয়েছিলাম, কিন্তু দিতে পারিনি। খুবই ভালো লেগেছে যে দু একজন সালাম দিয়ে বলেছে আপনি ফিরে যান। আমি গাড়ির ভেতরে ছিলাম, কয়েকজন ঢিল ছুঁড়েছে, লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে, তারপর আমি চলে এসেছি। সকাল গড়িয়ে বিকেল, তবুও ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেননি আওয়ামী লীগের কোনো নেতা। দু একজন নেতাকর্মী কালো পোশাকে এলে তাদের ধাওয়া করতে দেখা যায় ছাত্রদের। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো নেতাকে আসতে দেখা যায়নি। সরেজমিনে দেখা যাচ্ছে 32-এর বাড়ির মূল ফটকে এখন দেশি বিদেশি গণমাধ্যমের কর্মীরা যাচ্ছেন, ছবি তুলছেন, আপডেট জানাতে কাজ করে যাচ্ছেন। ছাত্র জনতা সড়কের মোড়ে ও ডিভাইডারের ওপর অবস্থান নিয়েছে। তাদের মাথায় ও হাতে লাল সবুজের পতাকা দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শী জানান, ভোর থেকেই এমন চিত্র দেখা যায়। এ সময় 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে একের পর এক মিছিল করেছে ছাত্র জনতা। দেখা যায় ধানমন্ডির 32-এর সড়ক দিয়ে চলা বাসগুলোর জানালা বন্ধ করে দিচ্ছে স্বেচ্ছাসেবকরা। কাউকে সন্দেহ হলে আজকে মোবাইল ফোন ও মানিব্যাগ তল্লাশি করেছে তারা। বেশ কয়েকজনকে ছাত্র জনতা আটক করেছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানান। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা 32 নম্বরের সামনে অবস্থান করছেন। এছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিয়েছেন। বিগত 15 বছর ধরে প্রতি বছর 15 আগস্টের সকাল থেকে মানুষের পা ফেলার জায়গা থাকত না বনানী কবরস্থানে। শ্রদ্ধা, ফুলের ডালা, প্রার্থনায় সামিল হতে দলে দলে মানুষের ঢল নামত এই কবরস্থানে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া 1975 সালের 15 আগস্টে নিহত ব্যক্তিদের দাফন করা হয়েছিল এই কবরস্থানে। সে কারণে প্রতি বছর 15 আগস্ট আওয়ামী লীগ সহ তার অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন দপ্তর, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানাতে আসতেন হাজার হাজার মানুষ। কিন্তু এবছর চিরচেনা দৃশ্যপট নেই বনানী কবরস্থানে। বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে গিয়ে দেখা যায় দলীয় নেতাকর্মীদের আনাগোনা নেই, শুনশান নীরবতা পুরো কবরস্থান জুড়ে, যেমন থাকে বছরের বাকি দিনগুলোতেও। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কবরগুলো অন্যান্য বছর 15 আগস্ট ফুলের শ্রদ্ধায় সিক্ত হতো, তবে এবছর কবরগুলোতে নেই একটি ফুলের ডালাও। কোনো নেতাকর্মীর উপস্থিতিও নেই। মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে দু একজন কবর জিয়ারত করতে ঢুকে আবার বের হয়ে যাচ্ছেন। বনানী কবরস্থানে পরিচ্ছন্নতার কাজ করেন খোরশেদ আলম নামে একজন কর্মী।
তিনি আজকের বনানী কবরস্থানের দৃশ্যপটের বর্ণনা করে বলেন, অন্যান্য বছর এই 15 আগস্টের দিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা পাওয়া যেত না। কিন্তু আজ কোনো নেতাকর্মীকে এখানে আসতে দেখিনি। কবরগুলোতে অন্যান্য বছর ফুলের ডালার স্তূপ পড়ে যেত, কিন্তু এবার কবরগুলোতে একটিও ফুল নেই। একই ধরনের কথা বলেন কবরস্থানের বাইরে চায়ের দোকানি খোকন আহমেদ। তিনি বলেন, সকাল থেকে বনানী কবরস্থানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেই আসতে দেখেনি। অন্যান্যবার বাইরে এখানে গাড়ি পার্কিং করার জায়গা থাকতো না। ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী এখানে আসতো, কিন্তু আজ কোনো ভিড় নেই। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করতে এবং সহিংসতার অবসান ঘটাতে ভারতের সঙ্গে যোগাযোগ রেখেছে ওয়াশিংটন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। তবে বাংলাদেশ নিয়ে ভারতের অভিযোগের বিরুদ্ধে স্পষ্ট ও কড়া জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, ভারতকে চপেটাঘাত করেছে যুক্তরাষ্ট্র। এ সময় বেদান্ত প্যাটেলকে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার নিশ্চিতের বিষয়ে দুই ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি ও শ্রী থানাদারের চিঠির বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের শান্তি ও সাম্প্রতিক সহিংসতা অবসানের আহ্বানকে স্বাগত জানাই। নিয়মিত ব্রিফিংয়ে নিরাপত্তা পরিস্থিতি, মানবাধিকার ইস্যু এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করলে প্যাটেল বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করতে আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করেছি। তবে ব্যক্তিগত কোনো প্রকার কূটনৈতিক আলোচনায় যাবেন না স্পষ্ট করে বেদান্ত বলেন, তারা বাংলাদেশে সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছেন। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দেওয়া পছন্দ করছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে এলে বিষয়টি তাকে জানানো হয়। পররাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেছেন, সরকারের অবস্থান এটাই। এ ব্যাপারে হাই কমিশনার কি বলেছেন জানতে চাইলে তিনি বলেন, তিনি কিভাবে এর জবাব দেবেন? তিনি তো ডিসাইড করতে পারবেন না। তিনি এ নিয়ে কিছু বলতে পারেন না বলে আমি মনে করি। রাষ্ট্রদূতের পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব নয়। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে পারে। তিনি যেটা পারেন তার সদর দপ্তরে জানাবেন। আমি নিশ্চিত তিনি এটা সদর দপ্তরে জানাবেন। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে আলোচনার প্রেক্ষাপট নিয়ে উপদেষ্টা বলেন, যে বিবৃতি সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে সেটা আমাদের জন্য স্বস্তিকর নয়। আমরা চাই তিনি ভারতে বসে যেন এটা না করেন। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমের অতিরঞ্জিত খবরের বিষয়টি দেশটির দূতকে স্মরণ করিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এখানে কিছু ঘটনা ঘটেছে, সেটা আমরাও তদন্ত করছি। কারো ওপর হামলা এই সরকার বরদাস্ত করবে না। যেগুলো হয়েছে প্রতিটির তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে। এটুকু আমি ভারতীয় হাই কমিশনারকে বলেছি। তাকে বলেছি, ভারতীয় গণমাধ্যম এটাকে অতিরঞ্জিত করছে। এটা তাদের করা উচিত নয়। বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার বলেন, আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো এজেন্ডা ছিল না। দুদেশের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। এ সময় শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন করা হলে জবাব দেননি প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা বাংলাদেশের সংকটকালীন তাদের পাশে আছি। আমরা আজ জানতে এসেছি কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে পারি। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। বৃহস্পতিবার তদন্ত সংস্থার উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী অভিযোগ দেওয়ার পর থেকেই আমরা নথিপত্র যাচাই বাছাই করে ঘটনাস্থল পরিদর্শনের চিন্তা ভাবনা করেছি। এর মাধ্যমে বুধবার রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। এর আগে অভিযোগ রেজিস্ট্রার হিসেবে গ্রহণ করে তদন্ত সংস্থা। তবে কতদিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে সেটি নিশ্চিত করেননি তিনি। এই কর্মকর্তা আরও বলেন, বুধবার দুপুর 1:30টায় আমরা অভিযোগটি গ্রহণ করেছি। অভিযোগটি নিবন্ধন বইয়ে নিবন্ধনভুক্ত করা হয়েছে। এই নিবন্ধনের মানে মামলা হয়েছে। অপরাধের ধরনে বলা হয়েছে, 1 থেকে 9 নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলি বর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে যে অপরাধ করেছে তা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ।
রাজধানীর মোহাম্মদপুরের দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র জোবায়েদ হোসেন ইমনকে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬ জনের নামে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার নিহত ইমনের মামা আবদুল্লাহ আবু সাইদ ভুইয়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে পদত্যাগ করে ভারতে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এটি চতুর্থ মামলা। ইমন হত্যা মামলার অপর আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিউদ্দিন, ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং হেলিকপ্টার টহল টিমের অজ্ঞাতনামা সদস্যরা। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, কথায় আছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। কিন্তু এই কথাটা যদি আপনি ব্যবসায়িক অথবা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে প্রয়োগ করেন, যদি বলেন যে বিশ্বাস করে এটা করে ফেললাম, এটা দিয়ে দিলাম, বা এই বিষয়ে তার সঙ্গে কাজে যুক্ত হয়ে গেলাম, তাহলে কিন্তু সর্বনাশ হবে। সেই জন্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবং ব্যবসায়িক কাজের আগে আপনি অবশ্যই চুক্তি করুন। চুক্তি খুবই জরুরি একটা বিষয়। চুক্তি যেমন আপনাকে প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করবে, ঠিক তেমনি প্রচলিত আইনে আশ্রয় নেবারও একটি পথ তৈরি করে দেবে। সুতরাং আসুন, শুধু বিশ্বাসের উপর নির্ভর না থেকে চুক্তির মাধ্যমে আপনি আপনার বিষয়টিকে, অধিকারকে সুরক্ষিত রাখুন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশ্যে দেওয়া প্রায় ১.৫ ঘন্টার ভাষণে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে তার আশা দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশে। খবর এনডিটিভির। ভাষণে ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে এমন মন্তব্য করেন তিনি। নরেন্দ্র মোদী বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আশা করি সংখ্যালঘু হিন্দুরা নিরাপদে থাকবেন। আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হব। গত ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনীতিক এবং হিন্দু ধর্মাবলম্বীদের বসতবাড়িতে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে। যদিও অনেকের দাবি কেবল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই এসব ঘটনা ঘটেছে, এর পেছনে ধর্মীয় কারণ নেই। ভারতের শাসক দল বিজেপি হিন্দু মননে প্রলেপ দিতে বাংলাদেশ পরিস্থিতি ঘোলাটে করছে বলেও অভিযোগ রয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঠানো শুভকামনা জানানোর বার্তায়ও মোদী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি মনে করিয়ে দিয়েছিলেন। চলমান অবস্থায় বিএনপি জামায়াতের শীর্ষ নেতৃত্ব সব ধরনের সহিংসতা থেকে নেতাকর্মীদের সতর্ক করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে তারা হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি থেকে পেছানোর বা কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। যদি ইরান এ থেকে পিছিয়ে যায় তাহলে আল্লাহ তাদের শাস্তি দেবেন বলেও সতর্কতা দিয়েছেন তিনি। গত মাসে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে দখলদার ইসরায়েলে সরাসরি হামলা চালানোর পরিকল্পনা গ্রহণ করে ইরান। খামেনির দাবি, শত্রুরা স্নায়ুযুদ্ধের মাধ্যমে ইরানকে চাপ দিচ্ছে যেন তারা ইসরায়েলে হামলার পরিকল্পনা পুনর্বিবেচনা করে। ৮৬ বছর বয়সী এই নেতা বলেছেন, ইরান যদি ইসরায়েলের উপর সামরিক, রাজনৈতিক অথবা অর্থনৈতিক যে কোনো হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে যায় তাহলে আল্লাহ কঠোর শাস্তি দেবেন।
ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান তাৎক্ষণিকভাবে ইসরায়েলের উপর কোনো হামলা চালায়নি। বিশ্লেষকরা বলছেন এটি ইরানের একটি কৌশলগত অবস্থান। ইসরায়েলে হামলা না চালাতে ইরানের উপর চাপ দিচ্ছে পশ্চিমা দেশগুলো, কিন্তু তেহরান জানিয়ে দিয়েছে তারা এই পরিকল্পনা থেকে পিছপা হবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী উল্টো পশ্চিমা দেশগুলোকে ভণ্ড হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন এসব দেশ গাজায় ইসরায়েলের বর্বরতার ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে। অপরদিকে ইরানকে ইসরায়েলে হামলা না চালাতে চাপ দিচ্ছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে একটি সূত্র বলছে ইসরায়েলে হামলা চালালে পরবর্তীতে কি হতে পারে এ নিয়ে ভেতরে ভেতরে আলোচনা করছেন তিনি। দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে জানিয়েছে যদি ইরান তাদের উপর সরাসরি হামলা চালায় তাহলে তারাও পাল্টা হামলা চালাবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।